পুরসভার নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন ধরনের ইল্লিগাল বিল্ডিং তৈরি করা হচ্ছিল, আর এই সবের পরিণতি হিসাবে প্রাণ গেল বহু জনের। ভেঙে পড়লো আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং। এখনো পর্যন্ত প্রায় 11 জনের মৃত্যুর খবর পুরোপুরি সামনে এসেছে এই ঘটনা থেকে, এবং বেশ কয়েকজন কিন্তু নিখোঁজ রয়েছেন। मेरा भाई आज 24 घंटे से ऊपर हो गया, 30-36 घंटा से मेरा भाई पड़ा हुआ है, अभी तक कोई हिसाब नहीं है। पोल खुलेगा इस वजह से अभी तक है। कल 5 बजे से एनआरएफडी का काम बंद करके रखा हुआ है। क्यों? बॉडी अंदर पड़ा हुआ तो क्यों एनआरएफडीआर का काम बंद हो गया? গার্ডেন রিচ কলকাতা শহরের এই এরিয়া এখন আতঙ্কের আর এক নাম। চোখের নিমেষেই স্বজন হারা অনেকে, চোখের জলে ভিড়েছে পুরো এরিয়া। ঘটনার সিসিটিভি ফুটেজটা একবার দেখুন। বিল্ডিংটা মাত্র কয়েক নিমেষে ভেঙে গেল, তারপরে পুরো ধুলোতে পুরো এরিয়া পুরোটাই ঢেকে গিয়েছিল, এবং জানা যাচ্ছে যে ওই সময় বেশ কয়েকজন লেবার মিস্ত্রিও কিন্তু এই বিল্ডিংয়ের মধ্যেই ছিলেন। তারপরের দিনের সকালের চিত্রটা একবার দেখুন আপনারা। এই হচ্ছে পরের দিন, চারদিকে একদম ধ্বংসস্তূপ, এবং এই বিল্ডিংটা ভেঙে যেটা পড়েছিল একটা টালির চালের আর একটা ছোট ঘরের ওপরে, এবং মোটামুটি এখনও পর্যন্ত জানা যাচ্ছে 11 জনের মতো মানুষ কিন্তু তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন এই ঘটনাতে। উদ্ধার কাজ চলছে একদম জোর কদমে, পুলিশ প্রশাসন সবাই এই উদ্ধার কাজে সামিল রয়েছে। अभी तक मेरे भाई का लाश नहीं मिला है, अभी तक नहीं मिला है। কিন্তু কেন এমন বিপর্যয়? চোখের সামনেই তো উত্তরটা ছিল, কিন্তু কারোর চোখে পড়লো না। আপনারাও সাবধানে থাকুন যে কোনো রকম প্রপার্টি কেনার আগে। ঠিক আছে, এখন ঠিক আছে। আবার রেস্কিউ অপারেশন কাল রাত্রিতেও চলছিল, এখন আবার শুরু হচ্ছে। যদিও অনেকজনকেই এই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এক্স্যাক্টলি নিচে আর কেউ রয়েছেন কিনা সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। সবাইকে পাওয়া গেছে, এখনো কি ঠিকঠাক আরো লোক আছে কিনা খোঁজে দেখছি। যতটা এখন সামনে এসেছে, বিল্ডিংটা পুরো ইল্লিগাল ভাবেই তৈরি করা হচ্ছিল, এবং প্রপার প্ল্যান তো মানা হয়নি। অ্যাজ ওয়েল অ্যাজ এই জায়গাতে যে বিল্ডিংটা তৈরি হচ্ছিল, এটা একটা জলা জমি ভরাট করে তার উপর বিল্ডিংটা তৈরি করা হচ্ছিল। শুধু এই বিল্ডিংটাই নয়, গার্ডেন রিচ এরিয়াতে এমন অনেক বিল্ডিং আছে যেগুলো হচ্ছে পুরোপুরি ইল্লিগাল। সেটা বাইরে থেকে দেখেই হয়তো অনেকে বলে দিতেই পারবেন। তারই কিছু নমুনা আপনাদের সাথে এখন শেয়ার করছে। এই দুটো বিল্ডিংয়ের মাঝখানে যে সরু বিল্ডিংটা রয়েছে, এইটা একবার ভালো করে দেখুন আপনারা। এই যে সরু বিল্ডিংটা, এই সরু বিল্ডিংটা দুদিকে কোনো গ্যাপ নেই, এবং এত সরু বিল্ডিং সাধারণত খুব কমই দেখা যায় এই শহরে, যেগুলো লিগাল বিল্ডিং হয়। তবে এটা একটা মোটামুটি বলা যেতেই পারে যেটা ইল্লিগাল প্রপার্টি। এবং এইখানেও পাশাপাশি দুটো বিল্ডিং দেখুন, এই দুটো বিল্ডিংয়ের মাঝখানে কিন্তু কোনো রকম সেই রকম গ্যাপ কিন্তু ঢাকা হয়নি। দূর থেকে আরও কয়েকটা বিল্ডিং দেখায়, দেখুন দুটো বিল্ডিং। নিচেটা হচ্ছে একটা G+4 স্ট্রাকচারের বিল্ডিং, নিচের দিকে মোটামুটি খুব বেশি হলে 2 থেকে 2.5 ফুট গ্যাপ রয়েছে, এবং যত উপরে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু এই গ্যাপটা কমছে। এই পিলারটা দেখুন যেটা মার্ক করা হচ্ছে, এই পিলার যেটা রয়েছে এটাও কিন্তু হালকা করে মেকে গেছে, সেটা খালি চোখেই এখান থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এই দুটো বিল্ডিংয়ের ছাদটা দেখুন একবার, দুটো ছাদের গ্যাপ রয়েছে মাত্র 1 আঙুল, মাত্র 1 আঙুল গ্যাপ। একটা ছাদ থেকে আর একটা ছাদের যে বাউন্ডারি ওয়াল থাকে, এই 1 আঙুলের মতো গ্যাপ রয়েছে। অর্থাৎ বিল্ডিংগুলো যখন তৈরি হয়েছে, প্রপার যে কনস্ট্রাকশনের রুলস মানা হয়নি, সেটা কিন্তু একদমই পরিষ্কার। এবং এই ধরনের বিল্ডিংগুলোই হচ্ছে টোটালি ইল্লিগাল বিল্ডিং। ছাদের ওপর থেকে কার্নিসের দিকে যদি আমরা তাকাই, দেখুন একটা ছাদ থেকে অন্য ছাদে কিন্তু এখানেও মোটামুটি 2 থেকে 2.5 আঙুলের মতোই ডিস্টেন্স রয়েছে, এবং কার্নিসও কিন্তু দেখুন ধীরে ধীরে হেলে এসে পড়েছে অন্য একটা বাড়ির দেওয়ালের ওপর। এই হচ্ছে এই লোকেশানের যে বিল্ডিংগুলো তৈরি হয়েছে এক্স্যাক্টলি এইরকমভাবে। আর একটা জিনিস দেখুন, ওইটা হচ্ছে আর একটা ছাদ, এইটা আর একটা ছাদ, এবং দুটোর মাঝখানে সিমেন্ট দিয়ে জয়েন্ট করে দেওয়া হয়েছে, এবং দুটো বিল্ডিংয়ের মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেখানে থার্মোকল দিয়ে দেওয়া হয়েছে, কোনো জায়গায় সিমেন্ট ওই জায়গাটাতে দিয়ে দেওয়া হয়েছে। এবার আপনারা দেখুন এই যে বিল্ডিংটা ভেঙেছে, যে ভেঙে গেছে পিলারটা দেখা যাচ্ছে, এই পিলারের লোহার রডগুলো যে এরকমভাবে ইউজ হয়েছে এবং ওয়ালে কীরকমভাবে ক্র্যাক এসেছে, কনস্ট্রাকশন কোয়ালিটির সাথে যে কোনো রকম কোনো ঠিকঠাকভাবে মেটেরিয়াল ইউজ হয়নি, এটা থেকে কিন্তু একদমই পরিষ্কার। না হলে কিন্তু এই বিল্ডিংটা আজকে এই রকমভাবে ভেঙে গিয়ে এতজন মানুষের প্রাণ কেড়ে নিত না। তো আপনারা যখনই কোনো প্রপার্টিতে ইনভেস্ট করবেন, কনস্ট্রাকশন কোয়ালিটি অবশ্যই দেখে নেবেন।
ভিডিওতে তো আপনারা দেখলেন যে রডগুলো এখানে ইউজ হয়েছে ওইগুলো কিন্তু মোটেই একটা G+4 বা G+5 স্ট্রাকচার বিল্ডিং দাঁড় করিয়ে রাখার জন্য কিন্তু যথেষ্ট নয়। কনস্ট্রাকশন কোয়ালিটির দিকটা কিন্তু অবশ্যই মাথায় রাখা উচিত। এছাড়া পেপারস বলুন বা আদার্স যে সমস্ত জিনিস বলুন সেইগুলো কিন্তু অবশ্যই আপনাদের দেখে শুনে তবেই নিতে হবে। এদিকে গার্ডেন রিচের এই ঘটনার পর নড়ে চড়ে বসেছে লালবাজার। বেআইনি যত সমস্ত এরকম নির্মাণ কাজ হয়েছে প্রত্যেকটাই কিন্তু আলাদা করে করে চিহ্নিত করার কাজ চলছে এবং পৌরসভার কাছেও কিন্তু এই মর্মে কিন্তু নির্দেশিকা পৌঁছে গেছে এবং পৌরসভাও কিন্তু একদম নড়ে চড়ে বসেছে এই ঘটনার পর থেকে। যত বিল্ডিং তৈরি হয়েছে সেগুলো করে আলাদা করে তো চিহ্নিতকরণের কাজ চলছেই, অর্থাৎ যেগুলো ইললিগাল বিল্ডিং, অ্যাজ ওয়েল অ্যাজ এখন যে সমস্ত বিল্ডিং গুলো তৈরি হচ্ছে যাদের প্রপার স্যাংশন প্ল্যান নিয়েই কাজ করছে তাদের প্রপার পেপারস গুলো কিন্তু আবার নতুন করে রিভেরিফিকেশনের কাজও করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বেআইনি নির্মাণ নিয়ে বেশ কড়া পদক্ষেপ গ্রহণ করলো কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি অমিতা সিনহা আজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে বাড়ি অর্থাৎ ইললিগাল কোনো বিল্ডিং ভাঙার যদি কোনো নির্দেশ এসে থাকে তার উপর কিন্তু কোনো রকম স্থগিতাদেশ দেওয়া হবে না। আজ বাড়ি ভাঙার নির্দেশের বিরুদ্ধে 3টি মামলা আসে কলকাতা হাইকোর্টে, কিন্তু এই 3টি মামলাই প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন। তিনি বলেন বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোন রকম মামলাই শুনবো না। দ্বিতীয় যে জিনিসটা তিনি বলেছেন, বেআইনি বাড়ি ভাঙা নিয়ে বা বেআইনি বিল্ডিং ভাঙা নিয়ে যে আদালতে নির্দেশ দিক না কেন সেই নির্দেশে কিন্তু বহাল থাকবে। এবং 3 নম্বর কথা যেটা তিনি আরো বললেন, আগে মানুষের জীবন সুরক্ষিত হোক, আদালত কিন্তু এই ধরনের মামলায় কোনো রকম হস্তক্ষেপ করবে না। এবং সর্বোপরি বাড়ি ভাঙার নির্দেশের বিরুদ্ধে কোনো মামলার অনুমতিও দেওয়া হবে না। এই সমস্ত ইললিগাল বিল্ডিং গুলো ভাঙার জন্য কলকাতা পুরসভার কাছে যথেষ্ট পরিমাণে আধুনিক সরঞ্জাম আছে কিনা তা বিচারপতি জানতে চেয়েছেন এবং কলকাতা পৌরসভাকে 9 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন যাবতীয় সব কিছু জিনিসের কত কি রয়েছে তা কেন ওনাকে জানানো হয়। যে কোনো ধরনের প্রপার্টি কেনার আগে সব সময় চেষ্টা করবেন কোনো ঠিকঠাক ডেভেলপারের থেকে প্রপার্টি কেনার। একটুখানি অল্প দামের জন্য কনস্ট্রাকশন কোয়ালিটির সাথে আপোষ করা কিন্তু একদমই ঠিক হবে না। যখনই প্রপার্টি কিনবেন ডেভেলপারের থেকে অবশ্যই প্রপার্টি পেপারসের একটা কপি চেয়ে নিন এবং সেই কপিগুলো আপনার নিজস্ব লয়ারকে দিয়ে অবশ্যই একবার সার্চ করিয়ে নিন এবং দেখে নিন যে এই প্রপার্টিটা প্রপার ভাবে স্যাংশন হয়েছে কিনা পৌরসভা থেকে বা কেএমসি থেকে। এটা অবশ্যই ঠিক, একদম সত্যি, যেটা লিগাল ফ্ল্যাটের দাম যতটা বেশি হয় ইললিগাল ফ্ল্যাটের দাম কিন্তু অনেকটাই কম হয় এবং সবার ক্ষেত্রে পসিবল হয়ে ওঠে না লিগাল একটা ফ্ল্যাট কেনার। দ্যাটস ওয়াই অনেকে কিন্তু একদম সস্তাতে ইললিগাল ফ্ল্যাট কেনার দিকে এগিয়ে যেতে থাকেন, কিন্তু দাম কমে পাওয়ার জন্য নিজের প্রাণ নিয়ে ছিলিমিলি না খেলাটাই মনে হয় অনেকটা ভালো ডিসিশন হবে। তো যখনই কোনো ফ্ল্যাট কিনবেন অবশ্যই লিগাল কিনুন। হতে পারে যে লোকেশনে আপনি চাইছেন সেই লোকেশনটা থেকে অর্থাৎ আপনার চাহিদার যে লোকেশন তার থেকে একটু দূরে পাচ্ছেন লিগাল ফ্ল্যাট, বাট সেটাই নিন, কোনো ইললিগাল ফ্ল্যাটের দিকে যাবেন না।